প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন শ্রদ্ধেয় কথাসাহিত্যিক সেলিনা হোসেন রচিত উপন্যাস নীল ময়ূরের যৌবন, তৃতীয় পর্ব। শুনতে থাকুন নীল ময়ূরের যৌবন, তৃতীয় পর্ব। ওদেরকে একসঙ্গে ঘাটে দেখে মনে মনে হাসে ডম্বি। আজ কানহুপাদের সঙ্গে ওর খাতির নেই। এতক্ষণে একটা খ্যাপও দেয়নি। বেশ কতগুলো করি আদায় হবে চিন্তা করতেই ও উৎফুল্ল হয়ে ওঠে। এতক্ষণে বসে বসে ঝিমুনি ধরে যাচ্ছিল। নদীর বাতাসে মাঝে মাঝে মন কেমন হয়ে যায়। তখন শরীরে ব্যথা হয়, বুক মুচড়ে ওঠে। ওদের দেখে ডম্বি হেসে বলে, আজ ভোরে কার মুখ দেখে যে উঠেছি কে জানে। রোজগারের এমন সুবিধে রোজ রোজ কেন যে হয় না। হরিণের মাংসে তোকেও ভাগ দেব ডম্বি, বিনে কড়িতে পার করে দে। দেশাখের অনুরোধে দপ করে ওঠে ও। ইস, আমার নাগর, বললেই দিলাম আর কি। দেশাখ মুখ খিস্তি করতে গিয়েও চেপে যায়। অপমানটা নিঃশব্দে হজম করে। যাত্রার মুখে কোনো বাদ বিবাদে যেতে চায় না ও। হরিণ পাবে কিনা ঠিক নেই, আগেই লোভ দেখাচ্ছে। দেশাখ চটে ওঠে। অলক্ষণে কথা বলবি না, পার করে দিবি কিনা বল। কড়ি দিলেই দেব, এমনিতে দিবি না? না, আমাকে বলছ অলক্ষণে কথা না বলতে, আর নিজেরা যে অলক্ষণে কাজ দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছ। শুভ কাজে আবার বিনে করি কি? ঝাঁঝালো স্বরে কথা বলে ডম্বি, চোখে ক্রোধ। দেশাখও সরসে বলে, ঠিক আছে, তোকেও উৎসবে ডাকব না। মুহূর্তে চোখে রাগ উবে যায়। খিলখিলিয়ে হেসে বলে, খুব ডাকবে, নইলে নাচবে কে? আর নাচ না হলে কি তোমাদের রক্ত গরম হবে, নাকি আসর জমবে? কানহুপাদ অবাক হয়ে তাকিয়ে থাকে। এ ডম্বিকে ও চেনে না। কেমন অবলীলায় এতগুলো মানুষের সঙ্গে পাল্লা দিয়ে কথা বলছে এবং নিজের উপর ভীষণ বিশ্বাসে বৈঠা হাতে কেমন পুরুষালী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কানহুপাতকেও যেন চেনে না। ওর চোখে একবারও চোখ ফেলেনি, যেন কারো কাছে ওর কোনো দায় দায়িত্ব নেই। কামদ নিচু স্বরে অশ্লীল গাল দেয়, জোরে দেবার সাহস নেই। তাহলে হাতের বৈঠার ঘায়ে মাথা দুফাঁক হয়ে যাবে। অবশেষে রামক্রি একটা রফা করে। তিনজন পিছু এক কড়ি দিয়ে পার করিয়ে দেবার জন্য রাজি করায় ওকে। দেশাখ রাগে গোঁ গোঁ করে, কথা বলতে পারে না। দু দফায় ওদেরকে পার করে দেয় ডম্বি। সবার আগে নৌকার উপর লাফিয়ে ওঠে দেশাখ। ওর চোখের সামনে দূরের অরণ্য জলজল করে ওঠে। শিকারের নামে ওর স্নায়ু উদ্দাম হয়ে ওঠে। ডম্বির বৈঠার চাপে ছল ছল শব্দ ওঠে নদীর বুকে। কানহুপাদ কান পেতে শোনে। ওই শব্দ যেন ওর নিজের বুকের তল থেকে উঠে আসছে। জাগতিক সুখ দুঃখ ভালোবাসার আলোড়ন। মাঝ নদীতে এসে ডম্বি খিলখিলিয়ে হাসে। এখন নৌকা ডুবে গেলে বেশ হয়। ইস, ডুবলেই হলো, যেন বিনে কড়িতে নৌকায় উঠেছি। আর ডুবলে আমি তোকে নিয়ে ডুবব। দেশাখের মুখ খিস্তিতে সবাই হেসে ওঠে। ডম্বি অপ্রতিভ না হয়ে আরো জোরে হাসে। সে হাসির রেশ নদীর খোলা বুকে বাতাসে তরঙ্গ তোলে। নদীর বুকে জেলেদের নৌকাগুলো ঘাপটি মেরে বসে থাকার ভঙ্গিতে মৃদু নড়ছে। ইতস্তত ঘোরা নয়, একটা নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে এগুচ্ছে। জেলেদের চোখে মুখে উদ্বেগ, একটা বড় কিছু ধরার প্রত্যাশা। হাসির রেশ শেষ করে জোরে জোরে শ্বাস টানে ডম্বি। বলে, মাছের আগমন টের পাচ্ছি, মনে হয় ঝাঁক বেঁধে সব এদিকে আসছে। তুই কেমন করে জানলি?
সারাদিন নদীর বুকে থাকলে এসব টের পাওয়া যায়। ইস, রাজসভার পণ্ডিতের মতো কথা। দেশাখের মুখ ভেঙচিতে সবাই হেসে ওঠে। কড়ি দেবার জ্বালাটা ও ভুলতে পারেনি। সুযোগ পেলেই ডম্বিকে আক্রমণ করছে, আর ডম্বি ওকে উপেক্ষা করছে, যেন দেশাখের মূল্যহীন এইসব কথায় ও থোড়াই তোয়াক্কা করে। ডম্বি দেশাক্ষে উদ্দেশ্য করে বলে, যাই বলো না কেন, নির্ঘাত বড় কিছু পাবে ওরা। জেলেদের চোখে মুখের দিকে দেখো না তোমরা। কথা শেষ হতে না হতেই দেশাক চেঁচিয়ে ওঠে, দেখো দেখো কানুদা, কত বড় একটা মাছ উঠেছে। ডম্বি হাতের বৈঠায় জোরে ঘা দিয়ে বলে, এত বড় মাছ ২-৪ বছরে দেখিনি। মাছ দেখতে গিয়ে তুই আবার নৌকা ডুবিয়ে দিসটা। কেবল ডোবার কথা কেন রে দেশাক? কানহুপাদ মৃদু ধমক দেয়। তাজা মাছটার রূপালি আঁশে রোদের ঝিলিক। নৌকায় ঠেলে ওঠানোর সঙ্গে সঙ্গে ২-৩ জনে চেপে ধরে। অনবরত লেজ আছড়ায় ওটা। কামদ জিওভায় শব্দ করে বলে, মনে হচ্ছে আমার খিদে পেয়েছে কানুদা। ধনশ্রী পেটে হাত বুলাতে বুলাতে বলে, কাগনি ধানের ভাত আর ওই মাছের দো পেঁয়াজা, উহ, যা মজা হবে না। কবে অমন বড় মাছ খেয়েছি যে ভুলেই গেছি। তোমার জিভ থেকে জল ঝরছে না তো ধনাদা? কানহুপাদ হেসে বলে, ধনাদার ঝরছে কিনা জানি না, কিন্তু আমি আর ঠেকিয়ে রাখতে পারছি না। রামক্রি বড় করে ঢোক গেলে। জল কিন্তু আমার জিভেও এসেছে। ডম্বি কথা শেষ করার আগেই লুফে নেয় দেশাক। শুধু তোর জিভে আসেনি, ওই জল বৈঠা বেয়ে নদীতে নেমেছে, ওই তো দেখতে পাচ্ছি। ডম্বি দেশাক্ষে উপেক্ষা করে বলে, কিন্তু ওই মাছ তো আমাদের কপালে জুটবে না। ও তো আগে রাজার হেঁসেলে যাবে। ফোড়ন কাটে সাধন। অত দূর যাবে কিনা কে জানে। দেবল ভদ্রের হেঁসেলে তো নির্ঘাত যাবে। কানহুপাদ দ্রুত বলে, তা যাবে। আমাদের জন্য কাঁটাও জুটবে না। তবে যতই শিকারে যাই না কেন, ওই মাছ দেখলে প্রাণটা কেমন করে ওঠে বলে বুঝানো যায় না। মাছে ভাতে বাঙালি, এ কি আর মিথ্যে? ঠিক বলেছ। সবাই কলরব করে ওঠে। কানহুপাদের কথায় ওরা একমত হয়। সবাই এই কথাগুলোই বলতে চাচ্ছিল, কিন্তু ঠিকমতো কেউ বোঝাতে পারছিল না। কানহুপাদের কথায় ওদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে। সবাই এক দৃশ্য, মাছ ভাতের উৎসবে বসে গেছে। কত মাছ, কত তার আয়োজন। ওদের কারোই মাছ ভাতের বাইরে জীবনের চাওয়া আর খুব একটা নেই। এ দৃশ্য স্থির ছবি হয়ে আটকে যাচ্ছে সকলের হৃদয়ে। পর মুহূর্তে ছবিটি যন্ত্রণা হয়ে যায়, ফুঁড়ে যায় বুক। ওরা চাইলেই কোনো কিছু পাওয়ার অধিকার ওদের নেই। এসব ভাবতে ভাবতে নৌকা এসে ঘাটে লাগে। দেশাক শিকারী বলেই ও চট করে বেদনা ভুলে বলে, অত বড় মাছ যখন দেখেছি, নিশ্চয়ই আমাদের যাত্রা আজ শুভ। ও লাফিয়ে নেমে যায়। ওকে আবার শিকারের উদ্দামতায় পেয়ে বসে। ডম্বি কাশি দিয়ে নৌকা বাঁধতে বাঁধতে বলে, শিকারের নামে দেশাখের রক্ত গরম হয়ে ওঠে, যেমন নাচের নামে তোমার রক্ত। কানহুপাদ আস্তে করে বলে। বাকিরা নেমে গেছে। ঢেউয়ে নৌকা মৃদু দুলছে। গীত লেখা ছেড়ে দিয়ে হরিণ শিকারে যে? কেবল গীত লেখলে কি পেট ভরে? কবির আবার পেটের চিন্তা। কবির জন্য আকাশ রয়েছে, বাতাস রয়েছে, চাঁদ রয়েছে, মল্লারির কণ্ঠে মৃদু শ্লেষ। কানহুপাদ গায়ে না মেখে হাঁটতে থাকে। পাড়ে গিয়ে রামক্রি কড়ি গুনে দেয় ওকে। ওরা চলে গেলে পাটাতনের উপর বিছিয়ে ওগুলো ও আবার গোনে। তারপর কোমরে গুঁজে রাখে। ওর কোমরে কালো সুতো পাকানো আছে। ওর বিশ্বাস, এটা থাকলে
আয় ভালো হয়, মনে খুশি, কৌটো খুলে পান খায় এবং গুনগুনিয়ে গান ধরে। কানহুপাদের কাছ থেকে শেখা গান, যা ওকে নিয়েই লেখা। এ এক আশ্চর্য ভালো লাগা। ওকে নিয়ে একজন ভাবে এবং লিখতে প্রেরণা বোধ করে, ভাবতেই ওর শরীর শিরশির করে, ওর ঠোঁট নড়ে, ও গায়। ১০০ পদ্মা ৬৪ পাখড়ি, তহি চড়ি নাচ ডম্বি বাপড়ি। ঘুরে ফিরে পংক্তি দুটো ভীষণ আবেগে গাইতে থাকে ও। গানের বাকি অংশটুকু শেখায়নি কানহুপাদ। এইটুকুই গাইতে ওর ভালো লাগে, যেন সমস্ত ইন্দ্রিয় ওই পংক্তিতে নিয়ন্ত্রিত। গাইতে গাইতে ডম্বির চোখে জল আসে, বিহবল হয়ে তাকিয়ে থাকে। মেঠো পথে একদল লোক ক্রমাগত অদৃশ্য হয়ে যাচ্ছে। গাছগাছালির আড়াল হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে, তারপর আর না। কেউ কোথাও নেই। পারাপারের লোক এসেছে। ডম্বি আবার নৌকার কাছি খোলে। বনে ঢোকার আগে ওরা চুমুক চুমুক হাঁড়িয়া খেয়ে নেয়। ব্যবস্থাটা রামক্রির। ওর মদের দোকান আছে। হরিণ উৎসবের নামে ও ভীষণ উত্তেজিত হয়, তাই বিনা কড়িতে সকলকে হাঁড়িয়া দেয়। ওর মতে হাঁড়িয়া না খেয়ে শিকারে নামলে শিকার তেমন জমে না। রক্ত গরম হওয়া চাই। ঠান্ডা রক্ত শিকারের জন্য উপযুক্ত নয়। কানহুপাদ আর দেশাক বেশি খায়। রামক্রি দেশাককে ইচ্ছে করেই বেশি দেয়। শিকারে ও প্রধান ভরসা। হৈ হৈ করে ওরা যখন বনে বেড়ে দেয়, তখন কানহুপাদের বুক ধড়ফড় করে। কেবলই মনে হয় ডম্বি এখন মাঝ নদীতে। ও কোনো পারানির সঙ্গে কড়ি নিয়ে দর কষাকষি করছে। এটা ভাবতে ওর খারাপ লাগে। বেঁচে থাকার জন্য কত কিছুই তো করতে হয়। তোমাকে একটু আনমনা দেখাচ্ছে কালুদা? ও কিছু না। নেশা বেশি হয়নি তো? পাগল। কি যে বলিস দেশাক! নেশা কানুদাকে কখনো ধরে না, যদি না কানুদা নেশাকে ধরে। তা ঠিক। আমরা চলি কানুদা। তোমরা ঠিকমতো এগুবে কিন্তু। দেশাক, কামোদ, রামক্রি ও আরো কয়েকজন তীর ধনুক নিয়ে গাছের আড়ালে চলে যায়। বাকি সবাই চারদিক থেকে টিন বাজিয়ে ভীষণ শব্দে হরিণ তাড়া করে। ভয়ে হরিণগুলো এদিক ওদিক ছুটতে থাকলে ওরা মারবে। সবাই আনন্দ উল্লাসে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ছুটছে। বনের কিছু অংশ ঘিরে ধরেছে। এখনো একটা হরিণও বের হয়নি। প্রাণ ভয়ে লুকিয়েছে যেন কোথাও। তবে বেশিক্ষণ থাকতে পারবে না, বেরুতে হবেই। হাঁটতে হাঁটতে কানহুপাদ একসময় একলা হয়ে যায়। ইচ্ছে করেই ও কেটে পড়েছে। ভালো লাগে না। তাছাড়া রাজদরবারে বসে পাখা টানতে হয়। ছুটোছুটিতে ওর তেমন অভ্যাস নেই। অল্পেই হাঁফিয়ে ওঠে। এদিক ওদিক কাউকে না দেখে একটা ঝোপের আড়ালে বসে পড়ে ও। বুক ভরে শ্বাস নেয়। হাঁফ ধরে গিয়েছে। তাছাড়া ঘামও ঝরছে প্রচুর। ফতুয়াটা খুলে ফেলে ঘাসের উপর মেলে দেয়। হাতের তালুতে কপালের ঘাম মুছে ফেলে। পাশের ঝোপে খসখস শব্দে তাকাতেই লক্ষ্য করে চমৎকার একটা মায়া হরিণের বাচ্চা বড় বড় চোখের টলটলে দৃষ্টিতে তাকিয়ে আছে। কানহুপাদের বুকটা ধক করে ওঠে। হরিণের মাংস ওর ভীষণ প্রিয়, সেই জন্য এদের সঙ্গে আসা। বাচ্চাটা এক দৃষ্টে তাকিয়ে আছে, দৃষ্টি সরায় না। কানহুপাদের মনে হয় ও বুঝি মাকে হারিয়ে ফেলেছে। তখনই ওকে তাড়াবার কোনো ইচ্ছে হলো না কানহুপাদের। থিতিয়ে এলো মাংস খাওয়ার লোভ। শিউরে উঠল ও নিজে নিজেই। এ জায়গায় ও না হয়ে দেশাক হলে কি হতো? পর মুহূর্তেই প্রচণ্ড টিনের শব্দে বাচ্চাটি ভয়ার্ত দৃষ্টিতে এদিক ওদিক তাকায়। কালো চোখের ভীরু দৃষ্টি ছলছলিয়ে উঠে।
সবরীর কথা মনে হয় কানহুপাদের। সবরই এমন বিহবল, মুহূর্তেই ছলছল করে ওর সমস্ত শরীর। হাসি পায় ওর। হরিণের মাংস যতই প্রিয় হোক না কেন, ও নিজে কোনোদিন শিকারী হতে পারবে না। বাচ্চাটা যে ওর কাছে আশ্রয় চাইছে। কানহুপাদ অসহায় বোধ করে। দেশাখের হাত থেকে ও কিছুতেই বাচ্চাটিকে রক্ষা করতে পারবে না। বিড়বিড়িয়ে ওঠে, আপন মাংসই ওর সবচেয়ে বড় শত্রু। কে ওকে রক্ষা করতে পারবে? কানহুপাদ বাচ্চাটিকে ধরতে গেলে ওটা দৌড়ে পালিয়ে যায়। কোন দিকে যে গেল ও তা হদিশ করতে পারে না। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিশ্রম করে ৩টে বড় হরিণ মেরেছে ওরা। ২টো দেশাক, একটা রামকড়ি। দেশাক একই সঙ্গে আরও ৪টে খরগোশ মেরেছে। কামদ মেরেছে একটি সজারু। বাকিরা সবাই কম বেশি পাখি মেরেছে। সবার মনে খুশির ভাব। হরিণের বাচ্চাটাকে দেখে ক্ষণিকের জন্য বিভ্রান্ত হলেও কানহুপাদ ভীষণ খুশি। ৩টে হরিণ কম কথা নয়। হল্লা করতে করতে ফিরে আসে ওরা। ২টো হরিণ টুকরো টুকরো করে কেটে ভাগ করে নেয়। অন্যটা রেখে দেয়। সন্ধ্যায় ওটাকে আস্ত পুড়িয়ে ওদের উৎসব হবে। পুরো পাড়া খুশিতে মেতে ওঠে। বিরাট আগুনের কুণ্ড করে হরিণ পোড়াবার আয়োজন করে। ছোটদের উল্লাস আর চিৎকারে সরগরম হয়ে ওঠে পাড়া। সব আয়োজন ঠিকঠাক করে হাতে একটি খরগোশ দোলাতে দোলাতে পুবপাড়ার দিকে ছোটে দেশাক। বেশ কয়েকদিন বিশাখার সঙ্গে দেখা নেই। মন ছটফট করছে। তাছাড়া উৎসবের খবরটাও দিতে হবে ওকে। ওই পাড়াটা সবচেয়ে সুন্দর আর ছিমছাম। ছোট ছোট টিলার পাশে চাঁচড় বেড়ার বাড়িগুলো একদম ছবির মতো। বিশাখার বাবা খুব গরিব। এক গাদা ভাই বোনের মধ্যে ও সবার বড়। ঠিকমতো খাওয়া জোটে না। রোগা শরীরের মাঝে জ্বলজ্বল করে চোখ জোড়া। ওই চোখের দীপ্র ঔজ্জ্বল্যে দেশাখের প্রতিদিনের অবগাহন। নেশার মতো লাগে, যেন ওই সাগর এক ভিন্ন হাড়িয়া। ভুলে যায় অভাবের কথা, শিকারের কথা। বিশাখার অবুঝ চেতনায় নিজেকে দেখতে ভালো লাগে দেশাখের। আর কেউ ওকে এমন করে ধরে রাখতে পারে না। বৌদি একদিন হাসতে হাসতে বলেছিল, ওই রোগা পুঁচকে মেয়েটার কি আছে বলতো? কি আছে তা তো জানি নে। ও মা, কেমন কথা? অত জানতে গেলে প্রেম হয় না বৌদি। তাই নাকি? তোমরা যেন কি! মাঝে মাঝে বেশি হিসেব আমার একটুও ভালো লাগে না বৌদি। হিসেবই তো তোমার কাজ। ওই যেমন হিসেব করে তীর ছোড়া। সবসময় কি আর এসব পোষায়? তাই কখনো কখনো ওটাকে মাঝ নদীতে ফেলে দেই। তাই বলো। বৌদির বাঁধ ভাঙা হাসিতে দেশাক লজ্জা পেয়েছিল। ভাবতে ভাবতে দেশাক বিশাখাদের বাড়ি ছাড়িয়ে চলে যায়। কোথায় যাচ্ছেন দেশাকদা? এই যে নিশু, তোদের বাড়িতে যাচ্ছি। বারে, বাড়ি ছেড়ে তো চলে এসেছেন। তাই তো। তোর দিদি কইরে নিশু? নিশু পোকা খাওয়ার দাঁতগুলো বের করে হাসে। হাত দিয়ে দূরের টিলা দেখায়। ওইখানে গেছে। কেন? শামুক খুঁজতে। এই অবেলায় শামুক খুঁজতে? বাহ! দিদি শামুক আর নলতে শাক না আনলে যে রাতে আমাদের উপোস দিতে হবে। ৩ দিন থেকে বাবার জ্বর, ঘরে একটুও বার্লি নেই। মা বসে বসে কাঁদছে। অ দেশাকের বুক ভার হয়ে যায়। নিশুর বয়স হয়তো ১২ হবে। দেখতে তেমন দেখায় না। মুখটা কচি পেলব। ও সংসারের খবর মুখস্থের মতো বলে যায়। ঠিক যে অনুভব করে তা নয়। ওর পোকা খাওয়া দাঁত বের করা হাসিতে আর যাই হোক অভাবের ছোবল নেই। তুমি কি ওইদিকে যাবে দেশাকদা? তাহলে দিদিকে বলো আমি বাড়ি চলে যাচ্ছি। একা একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। ঠিক আছে, যা।
নিশু ছাড়া পাওয়া ছাগলের মতো লাফাতে লাফাতে চলে যায়। বিশাখা ওকে এখানে পাহারায় রেখে গিয়েছিল। দেশাক খরগোশটা ডান হাত থেকে বাম হাতে নেয়। ভালোই হলো, ওই টিলায় গেলে বিশাখাকে একা পাওয়া যাবে। পরক্ষণে মনে হয় বিশাখা অত দূরে একা একা না গেলেই পারত। কত কিছুর ভয়, বেশি ভয় রাজার লোকদের পছন্দ হলে যে কাউকে নিয়ে চলে যায়। তখন ওদের বাজবিচারের বালাই থাকে না, জাত ধর্ম মাথায় ওঠে। দেশাক একটু দ্রুত হাঁটে, মনে হয় খরগোশের ওজন অনেক বেড়ে গেছে। এই মুহূর্তে ওটা বিশাখার সবচেয়ে বেশি প্রয়োজন। এক রাতের জন্য ওদের বাড়িতে উৎসব জমবে। ওর মা, বাবা, ছেলে মেয়েদের সঙ্গে গোল হয়ে বসে চাঁদের আলোয় গল্প করবে। বেশ রাতে ঘুমোতে যাবে ওরা, ভাববে অন্তত একটি দিন তো পার হলো। ছেলে মেয়েরা ঘুমিয়ে গেলে বাবা মা হয়তো আরও দু একটা টুকটাক কথা বলবে। পাহাড়ের গায়ে ধান চাষ করেছে রাজার লোকেরা। এগুলো রাজা বুদ্ধমিত্র কর্তৃক প্রদত্ত মন্ত্রী দেবল ভদ্রের নিষ্কর জমি। ওইখানে আগে বিশাখার বাবার জমি ছিল। জমি ছিল ধনশ্রী ও আরও অনেকের। একদিন দেখা গেল ওটা আর ওদের নেই। রাজা খুশি হয়ে মন্ত্রীকে দান করেছেন। কাউকে জিজ্ঞেস করা হয়নি, কেউ কোনো আপত্তিও করতে পারবে না, কেননা রাজা দেশের ভূমির একমাত্র মালিক। দেশাখের দাঁতে দাঁত লেগে হঠাৎ করে কড়কড়িয়ে উঠে। ওরা সব ছোট লোক, ওদের কোনো কিছুতে কোনো অধিকার নেই। পাহাড়ের গায়ে গজিয়ে ওঠা কচি ধানের চারা বাতাসে দুলছে। দেশাক দূর থেকে দেখতে পায় বিশাখাকে। ও নিচু হয়ে শামুক খুঁজছে। এ সমস্ত ধানের ক্ষেত পাহারা দেয় রাজার লোকেরা। ধান খেতে স্যাঁতসেঁতে মাটিতে শামুক পাওয়া যায় সবচেয়ে বেশি। তাই দল বেঁধে ছেলেমেয়েরা আসে শামুক খুঁজতে। তখন ধানের চারা নষ্ট হয়, পাহারাদারের হাতে ধরা পড়লে মার খায়। সেজন্য বিশাখা কখনো দলে বলে আসে না, একা একা আসে। ভাই বোনদেরও সঙ্গে আনে না। ওরা বড্ড হইচই করে, অনেক সময় আসল কাজই ভণ্ডুল হয়ে যায়। কোঁচর ভর্তি শামুক নিয়ে সোজা হয়ে দাঁড়াতেই দেশাককে দেখতে পায় বিশাখা। কাদামাখা পাঁজোড়া ক্ষেতের মধ্য থেকে টেনে তুলে ঘাসে মোছে। তারপর তরতরিয়ে নেমে আসে। তুমি কেন আসতে নেই বুঝি? যা, তাই বলেছি নাকি? নইলে অবাক হলে কেন? বড্ড পেঁচাতে পারো। অবাক হয়েছি খুশিতে। কিসের খুশি? কাছে পাওয়ার খুশি। তোমাকে দেখলেই তো আমি খুশি হই, তবু কেন জিজ্ঞেস করো? সেটা আমার খুশি, মন চায় বলে জিজ্ঞেস করি। আসলে তুমি একটা সজারু। না, কখনো না। আমি মোটেই সজারুর মতো ভীতু নই। ভীতু নও, কিন্তু সজারুর মতো তোমার মনের মধ্যে কাঁটা। ও, তাই বলো। দেশাক হো হো করে হাসে। বিশাখা ভেংচি কাটে। দেশাক ওর হাত ধরে টিলার কোল ঘেঁষে বসে। দেখো, তোমার জন্য কি এনেছি। খরগোশ? তুমি মেরেছ? তবে আর কে? মেরেছি, আবার বাড়ি বয়ে নিয়ে এসেছি। যা মজা হবে! মাকে বলবে অনেক মশলা দিয়ে রাঁধতে। আজকে একটা দিনের মতো দিন। কি যে খুশি লাগছে! দেশাখের বুক কেমন করে। বিশাখা বড় অল্পে খুশি হয়। ওর ওই খুশিটুকু যদি প্রতিদিনের করে দেয়া যেত। এই, কি ভাবছ? বিশাখা দেশাখের পিঠে হাত রাখে। তুমি এত দূর একলা একলা কেন এসেছ বিশাখা? মা কাঁদছিল, নইলে রাতে উপোস। ও আর বলতে পারে না। থাকগে এসব কথা। দেশাক ওকে বুকে টেনে নেয়, শুকনো চুল সরিয়ে দেয় কপালের উপর থেকে। পেটে আগুন নিয়ে আগু পিছু ভাবা যায় না, এটা দেশাক বোঝে। তবু মন মানতে চায় না। বিশাখার বিষণ্ণতায় ও ভীষণ অনুতপ্ত হয়।
কথাটা না বললেই পারত। বিশাখাও জানে ওর এই আশাটা দেশাখের পছন্দ নয়, কিন্তু উপায় কি? বিশাখার গলা ধরে আসে। দেশাখ ওকে খুশি করার জন্য বলে, দেখি কতগুলো শামুক পেয়েছ? অনেক। আমাদের 2 দিন হবে। আজকে আমার ভাগ্য খুব ভালো। শামুক, আবার খরগোশ। দেশাখের মনে হয় ওর বন্ধুটিও এমন শামুক খুঁজতে আসে, কাঁকড়া ধরতে যায়। ও বিরক্ত হয়। এই প্রসঙ্গ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। বিশাখা, আজ সন্ধ্যায় হরিণ উৎসব। সত্যি? ও আবেগে দেশাখকে জড়িয়ে ধরে। সন্ধ্যা হয়ে আসছে, চলো এখন যাই। আমি নিচে দাঁড়াবো, তুমি মাকে বলেই চলে আসবে। বিশাখা লাফিয়ে ওঠে। সবুজ টিলাগুলো ভীষণ নির্জন, যেন টিলার উপরের ছোট ছোট বাড়িগুলো প্রস্ফুটিত কার্পাস। দেশাকের শিকারে অব্যর্থ হাতের মুঠোয় বিশাখার শামুক খোঁজা কাদা লাগা হাত। দূর পাহাড়ের দিক থেকে মৃদু হাওয়া আসছে। সবুজ টিলার পাদদেশে একজোড়া মানবীর আকাঙ্ক্ষা নদীর মতো বয়ে যায়। দুজনে কথায় হাসিতে মগ্ন হয়ে পথ চলে। বিশাখাকে উৎসব প্রাঙ্গণে রেখে দেশাখ বাড়ি আসে। টিনের তরঙ্গের নিচ থেকে বহুদিনের পুরনো নীল জামাটা বের করে গায়ে দেয়। চুপচুপে করে দেয়া সর্ষের তেলে চুলগুলো চকচকে করে তোলে। জুলফি বেয়ে সে তেল গড়ায়। ভাঙা আয়না বারান্দায় নিয়ে এসে মাঝখান দিয়ে সিঁথি করে চুল আঁচড়ায়। বাবার ঘর থেকে কাশির শব্দ আসে, মার সারা শব্দ নেই। ভাই বোনগুলো চলে গেছে উৎসব প্রাঙ্গণে। বেরোতে গিয়ে দেশাখের বুক খচ করে ওঠে। চাঁচড় বেড়ার ওই পাশে সুলেখা কেমন চুপচাপ বসে আছে। পিঠের উপর রাশি রাশি চুলের গোছা, যেমন কালো তেমন ঘন এবং লম্বা। ও থমকে দাঁড়িয়ে এক মুহূর্ত দেখে নিজেকে নিজেই বলে, অপূর্ব। অনেকদিন হলো সুলেখা আর ভুসুকুর কথা জিজ্ঞেস করে না। যতদিন যায় ও ম্রিয়মাণ হতে থাকে। ভুসুকু যাদের সঙ্গে বাণিজ্যে গেছে তারা কেউ ফেরেনি, কোনো খবরও নেই। হঠাৎ দেশাখের মনে হয় অর্থহীন অপেক্ষা। ভুসুকু আর ফিরবে না। নৌকা হয়তো দলদস্যুরা নিয়ে গেছে। তরঙ্গ সংকুল মাঝ নদীতে ওদেরকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দিয়েছে, নয়তো ঝড়ে নদীতে ডুবে গেছে। সুলেখা মিছেই দিন গুনছে। এই বয়স কি সুলেখা আর কোনোদিন ফিরে পাবে, নাকি আনন্দে নিজেকে মাতিয়ে তোলার সুযোগ হবে? রাত দিন এই সংসারের পিছে খেটে মরে, তবে কেন একদিনের জন্য উৎসবে যাবে না? কেন মন খারাপ করে বসে থাকবে? ভাবতে ভাবতে ও 1 পা 2 পা করে সুলেখার পিছে এসে দাঁড়ায়। বৌদি, বলো। সুলেখা মুখ না ঘুরিয়েই উত্তর দেয়, গলা ভারী, চোখের কোনা ভেজা, কিন্তু দেশাককে অশ্রু দেখাতে চায় না। আমার চেহারা কি এতই খারাপ যে তাকাবে না বলে ঠিক করেছ? দেশাক ওকে হাসাবার চেষ্টা করে, নিজেও হাসে, কিন্তু লাভ হয় না। সুলেখা একইভাবে বলে, কি বলবে বলো। চলো। কোথায়? কেন? হরিণ উৎসবে? তুমি যাও। আমি তো যাবই, তোমাকেও নিয়ে যাব। বাবা মা? অত সংকোচের দরকার নেই বৌদি। এ সংসারে আমার উপর কে কথা বলবে? কেউ কিছু বললে সেসব আমি দেখব। তুমি ওই বিয়ের সময়কার মেঘডুড়ো শাড়িটা পরে নাও। আমি উঠোনে দাঁড়াচ্ছি। সুলেখা আর কোনো কথা না বলে ঘরে চলে যায়। মনে কৃতজ্ঞতা। দেশাখ যেন ওকেও ভুসুকুর বাণিজ্যের নৌকায় উঠিয়ে দিয়েছে। ও বন্দর অভিমুখে চলেছে। পটদহ মাদলের শব্দ উত্তাল হয়ে ওর দিকে ছুটে আসছে।
কুয়োতলার ছোলঙ্গ গাছটায় বসে একটা কাক ডাকছে। চারিদিকে ছমছমে আঁধার। ঘরের ভেতর একজন বৃদ্ধের কাশি দমকে দমকে বাড়ে। তার পাশে কেউ নেই। এক সময়ে এসব উৎসবে তার রক্ত ছলকে উঠত। এখন কি শুনতে পাচ্ছে পটহ মাদলের শব্দ? অল্প সময়ে সুলেখা বেরিয়ে আসে। অন্ধকারে ওকে রহস্যময়ী মনে হয়। কাপড়ের খসখস শব্দ সে রহস্য আরও ঘনীভূত করে। সুলেখাকে সঙ্গে নিয়ে হাঁটে দেশাক। হরিণের পোড়া মাংসে ভুরভুর করছে সমগ্র পল্লী। আগুনের লাল শিখা গনগনে। ৭-৮ জন মিলে ঝলসাচ্ছে মাংস। কাছেই পটদহ মাদলের ঝংকারে নাচছে ডম্বি। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। দেশাক সুলেখার হাতে চাপ দেয়। দেখছ ডম্বিটা যেন কি? ও নইলে আসর জমে না। সুলেখা গাঢ় কণ্ঠে বলে। সে স্বরে সুলেখার দিকে চমকে তাকায় দেশাক। বোঝে এ নারী বদলে গেছে, লাস্যময়ী হয়ে উঠেছে। ওর চোখের দীপিত বাসনার ফুলকি হাওয়াই বাজির মতো জ্বলছে আর নিভছে। দেশাক ওর হাত ছেড়ে দেয়। ওর ঘাড়ে মৃদু চাপড় দিয়ে ভিড়ে মিশে যায় সুলেখা। দেশাক কিছুক্ষণ একা দাঁড়িয়ে থাকে। ওর মনে হয় চারিদিকের মানুষের তপ্ত নিঃশ্বাসে সময়টা এখন রাত নয়, যেন প্রচণ্ড দুপুর। একটু পর খাওয়া দাওয়া শেষ হলে উদ্দাম হয়ে উঠবে পটদহ মাদলের শব্দ, সঙ্গে জোড়া জোড়া মানুষগুলোও। ও বিমূঢ় ভাব কাটিয়ে বিশাখাকে খোঁজে। ও এক মনে ডম্বির নাচ দেখছিল। ওকে হাত ধরে টেনে অর্জুন গাছের আড়ালে নিয়ে আসে। বিশাখা ছটফটিয়ে উঠে। এত দেরি করেছ কেন? তোমাকে খুঁজে। দেশাক ওকে কথা বলতে দেয় না। ঠোঁটে ঠোঁট চেপে ধরে। অর্জুন গাছের আড়ালের আধো অন্ধকারে ওরা মিশে যায়। খাবার সময় হয়েছে। পটদহ মাদল থেমে থেমে শব্দ করছে। তালের বাইরে এলোপাতাড়ি বাড়ি পড়ছে। ডম্বি পা ছড়িয়ে বসে আছে। বাচ্চারা খেয়ে দিয়ে চলে গেছে। দেশাক মাংস বিতরণ করছে। সুলেখাকে কোথাও দেখতে পাচ্ছে না ও। সবাই গোল হয়ে বসে আসর জমিয়েছে। ছোট ছোট হাড় ওর গায়ে ছুঁড়ে মারছে। সঙ্গে হাঁড়িয়া আছে। নেশার এখন প্রচণ্ড গতি। ঠেকিয়ে রাখে কারো সাধ্যি। দেশাখের মনে হয় চমৎকার সেজেছে সবরই। অপূর্ব দেখাচ্ছে ওকে। বিশাখা নিজেকে সাজাতে পারে না। বোঝে না কোন জিনিসে ওকে মোহনীয় মনে হবে। সবরই জানে। কানহুপাদের কবিতার মতো সবরই নিজেকে সাজায়। এসব ব্যাপারে এই পল্লীতে ওই সেরা। দেশাক সবরীকে একটা বড় মাংসের টুকরো দিতে দিতে বলে, খাও বৌদি, নাচের সময় কাজে লাগবে। দেখো কাণ্ড, আমি খেতে পারবো না। বললেই হলো, পারতেই হবে। দেশাক সবাইকে দিয়ে নিজে একটা মাংসের টুকরো নিয়ে বসে। অন্য পাশে বিশাখার চোখে চোখ পড়তে দেখে ও মিটিমিটি হাসছে। দেশাক ওকে জিভ দেখায়। কানহুপাদের পাশে বসেছে সবরী। ওর ঝকঝকে সাদা দাঁত ঝিলিক দেয়। অকারণে হাসে। কায়দা করে দাঁতের ফাঁকে মাংসের টুকরো ধরে রাখে। কখনো কানহুপাদের পিঠে হাত রেখে কথা বলে। এ দৃশ্যে ডম্বি চোখ ঘুরিয়ে নেয়। ক্রোধ দমন করার জন্য গুনগুনিয়ে গান গায়। দুম করে পা ফেলে ঘুঙুর বাজায়। বাজনাদারদের গায়ে গড়িয়ে পড়ে। মনে আগুনের জ্বালা। অসম্ভব কষ্টে নিজেকে সামলিয়ে রাখে। কানহুপাদ ওকে যতই ভালোবাসার কথা শোনাক, গোপনে মল্লারি ডাকুক, উৎসবে সবরই সব। ডম্বি ঢকঢক করে হারিয়ে গেলে বাঁধা দেয় নিশিকান্ত। এত খেলে নাচবি কি করে? শরীর নড়বে না তো? নাচব না। নাচবি নে মানে? রাত কত বাকি?
তাতে কি? নাকি রাতটুকু তো সবার। সবাই তো তখন জোড়ায় জোড়ায় নাচবে। নিশিকান্ত হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই রমণীর নৃত্যের সঙ্গে ও বাজনা বাজায়, কিন্তু কোনোদিন ওকে বুঝতে পারে না। ডম্বির ঝাঝালো কণ্ঠ শিথিল হয়ে যায়। কারো ওপরেই বা রাগ করবে? রাগ করলে শরীর কিড়মির করে, নাচতে ইচ্ছা করে না। তাতে লাভের বদলে লোকসান। জীবনভর লোকসানের পাল্লাই ভারী হয়েছে। ও আর সে বোঝা বাড়াতে চায় না। এখন মন চায় কেবল প্রতিশোধ। কার উপর, কিসের উপর বুঝতে পারে না। বোঝার চেষ্টায় ও নিজেকে ক্ষয় করে। সুলেখা অন্ধকার হাতড়ে সঙ্গী খুঁজে পেয়েছে। বিপত্নিক সুদাম ওর সঙ্গী হয়েছে। গত বছর বউ মরেছে সুদামের। সারাদিন খেতে কাজ করে, রাজার জমিতে ধান বনে। কারো সাথে পাঁচে নেই, মুখে হাসি লেগেই থাকে। সবসময়ই সুদামকে পছন্দ করত ও। আজ সুযোগ পেয়ে দুজনে প্রাণ ভরে নাচবে বলে ঠিক করেছে। পোড়া মাংসের গন্ধ এখন আর বাতাসে তীব্র নয়, মৃদু। হাঁড়িয়ার নেশা সবার মগজে, কিন্তু পটহ মাদলের ঝংকৃত শব্দে জোড়া পা চঞ্চল, উদ্দাম। কোনো দিকে খেয়াল নেই ডম্বির। এক মনে হাঁড়িয়া খায় ও। ওর নেশা আজ সমুদ্র হয়েছে। যত ঢালো কোনো আপত্তি নেই। ওর ঘুঙুর আর বাজে না। পিপুল গাছের নিচে কানহুপাদ শবরের খোঁপা খুলে দেয়। ও ভিন্ন পরিবেশে ভিন্ন নারী হয়ে কানহুপাতকে আচ্ছন্ন করে রাখে। জোড়া জোড়া নরনারী কেউ কারো দিকে তাকায় না, নিজেদের নিয়েই ব্যস্ত। দেশাখের মনে হয় চারপাশের এইসব মানুষকে ও চেনে না। ও বিশাখার মধ্যে নিজের অস্তিত্ব খোঁজে। একসময় মাদল থেমে যায়। বাতাসে মাংসের গন্ধ আর নেই। আগুন নিভে ছাই। উৎসব শেষ। খোলা আকাশের নিচে ওরা ঘুমিয়ে থাকে। শেষ রাতের হিমেল বাতাস সে ঘুম আরও গাঢ় করে দেয়। আপনারা শুনছিলেন উপন্যাস নীল ময়ূরের যৌবন এর তৃতীয় পর্ব। চতুর্থ পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।